আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন সবাই। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্প নিয়ে। তো ভিডিও শুরুর পূর্বে একটি কথা বলে নিই, অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সবাই আমাদের ভিডিওতে লাইক করেন না। তো আপনাদের কাছে একটি আবদার, সবাই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখন চলুন গল্প শুরু করা যাক। একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে যায়, শুধু বসে রইলেন মেহবুবা মেহের। তিনি উঠছেন না সোফা থেকে, ওঠার শক্তি বোধহয় পাচ্ছেন না। গতকাল থেকে কথা বলতে পারছেন না ঠিকভাবে, মেয়ের মুখের দিকে তাকাতে পারছেন না। মেয়ের মলিন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে। 13 বছর আগে ছোট যা যখন কেঁদে কেঁদে ইমোশনাল হয়ে তাকে বলেছিলেন মায়াকে সে ছেলের বউ বানাতে চাই, মেহবুবা মেহের প্রথমে রাজি হননি। তিনি জানেন আলভি মায়াকে পছন্দ করে না। ঐশী রহমানের কথা ছিল, এখন পছন্দ করে না তো কি হয়েছে, বড় হয়ে করবে। ওরা তো এখন ছোট, তাই এখন এমন। বড় হলে দুজনেই তো পরিবর্তন হবে, মায়ের স্বভাব পরিবর্তন হবে। এখন বিয়ে পড়িয়ে রাখবে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। মায়া আলভির বউ হলে আলভির মন আস্তে আস্তে পরিবর্তন হবে, মায়াকে ভালোবাসতে শুরু করবে। সবাই বোঝানোর পর তিনি রাজি হয়ে যান, আর সেদিন ওই বিয়েটা হয়ে যায়। নিজেদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আলভি এতগুলো বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল প্রায়। মায়া ছোট থেকেই বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কটু কথা শুনেছে। অনেক আত্মীয় স্বজন আর আশেপাশের অনেকেই জানতো আলভি আর মায়ের বিয়ের কথা। এক কান দোকান করে হাজার হাজার মানুষ জেনে গিয়েছে ওদের দুজনের বিয়ের কথা। তাই সুযোগ পেলে 2-4টা কথা শুনিয়ে দিত মায়াকে। যদিও পরিবারের কারোর সামনে বলতে পারতো না, মায়াকে একা পেলে বলতো। স্কুল কলেজ আর ভার্সিটিতেও ক্লাসমেটদের কাছে শুনতে হয় বিয়ে করে বর ফেলে রেখে চলে গেছে, দ্বিতীয়বার দেখতে আসেনি, কথাও বলেনি। আর কোনোদিন আসবেও না। কোনো সুন্দরী বিদেশিনীকে বিয়ে করেছে নিশ্চয়ই। আগে কেউ কিছু বললে একা একা কাঁদতো, আস্তে আস্তে বাইরে মানুষদের সাথে মেশা বন্ধ করে দেয়। বাড়ি থেকেও বের হতে চাইতো না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতেও চাইতো না, স্কুল কলেজেও যেতে চাইতো না। সারা বছর টিউশন টিচার বাড়িতে এসে পড়াতো, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিত। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কিছুটা পরিবর্তন হতে শুরু করে। ছোটবেলার মায়া চুপচাপ সব শুনলেও বড় হওয়ার পর থেকে কেউ কিছু বললে মুখের উপর জবাব দিয়ে দেয়। মানুষের বিভিন্ন কথার কারণে নরম মনের মায়া শক্ত আর খিটখিটে মেজাজের হয়ে গেছে। কেউ কিছু বললে খেক খেক করে ছেদ ছেদ করে ওঠে। এখন রাগ যেন থাকে নাকের ডগায়। বাড়ির কারোর সাথে সেভাবে কথা বলে না এখন আর, তবে চঞ্চল আর ছটফটে স্বভাবটা এখনো আছে। এই স্বভাবটা পরিবর্তন করতে পারেনি। রাগ উঠলে সেই রাগ প্রয়োগ করে ছোট ভাই মাহিদের উপর। মাহিদা ওকে খেপায়, মায়াও খেপে যায়। ধরতে পারলেই হলো। বড় ভাই তো কি হয়েছে, রাগ মিটিয়ে ইচ্ছে মতো কেলানি দেয়। গতকাল মায়া ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিল, মাহিদ ওর হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে আগে খেয়েছে, ব্যাস হয়ে গেল। মায়া রেগে ওকে মারতে গেলে দৌড় শুরু করে মাহিদ। মায়া হাতের কাছে ডিম পেয়ে সেটা নিয়েই দৌড় শুরু করেছিল আর ছুড়ে মেরেছিল আলভির মাথায়। বেচারার এতগুলো বছরের ভুলের শাস্তি মায়া মাথায় ডিম ফাটিয়ে উদ্ভাবন করেছে। আরো কি কি আছে কপালে কে জানে। মায়া নিজের রুমে চুপচাপ বসে আছে খাটে, 2 চোখ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ছে উষ্ণ নোনা জল। কেন যে এত কষ্ট হচ্ছে, কষ্টগুলো ঘুরে ফিরে বারবার শুধু ওর কাছেই কেন আসে। চোখের পানি মুছে নেয়, কাঁদে না আর। কেন কাঁদবে, কার জন্য কাঁদবে, কেউ ছিল না, নেইও, সব দুঃস্বপ্ন আর ছোট একটা ভুল। আলতাফ মাহমুদ অফিসে যাওয়ার জন্য তৈরি হতে নিয়েও হলেন না। ড্রেস রেখে খাটে বসে পড়েন। খাটের অন্য পাশে মলিন মুখে বসে আছেন ঐশী রহমান, চোখ দুটো এখনো পানিতে টইটম্বুর। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেন, গতকাল থেকে মুখের এই হাল করে রেখেছো কেন? আয়শা রহমান বলেন, আলভিকে আরেকটা বার বোঝানো যায় না, ও এরকম করছে হয়তো মায়াকে তালাক দিতে চাইছে না, মুখ ফুটে বলতে পারছে না, তাই এমন করছে। আলতাফ মাহমুদ বলেন, তুমি ওকে জন্ম দিলেও এখনো চেনোনি ঐশী, ওর মস্তিষ্ক নিশ্চয়ই কোনো বদবুদ্ধি হেঁটে রেখেছে, প্রতিশোধ নেবে আমাদের সকলের কাছ থেকে। ঐশী রহমান বলেন, তুমি ভুল বুঝছো ওকে। আলতাফ মাহমুদ বলেন, একদম না, ঠিক বুঝেছি আমি। ঐশী রহমান বলল, আর একটা বার তো বলে দেখি। আলতাফ মাহমুদ বললেন, আমি কিছু বলতে পারবো না। ঐশী রহমান বলেন, আমি বলবো। আলতাফ মাহমুদ একটু চুপ করে রইলেন, মনোযোগ দিয়ে কিছু একটা ভাবলেন। তারপর বসা থেকে উঠে বলেন, ঠিক আছে, যা বলতে ইচ্ছে হয় বলবে। ঐশী রহমান বলেন, কোথায় যাচ্ছ? আলতাফ মাহমুদ বলেন, আসছি। রুম থেকে বেরিয়ে যান আলতাফ মাহমুদ, প্রবেশ করেন মায়ার রুমে। রুমে মায়াকে দেখতে না পেয়ে বেলকনিতে উকি দেন, নিচে গেল নাকি। পেছন ফিরতেই দেখেন মায়া ওয়াশরুম থেকে বের হচ্ছে। তারপর মায়া বলে, কিছু বলবে আব্বু? তারপর আলতাফ মাহমুদ বলেন, কিছু কথা ছিল তোর সাথে। তারপর মায়া বলে, আচ্ছা বলো। আলতাফ মাহমুদ বলেন, খাটে বস আগে। মায়া হাত মুখ মুছে খাটে বসে, ওর পাশে বসেন আলতাফ মাহমুদ। ঐশী রহমান জিম ধরে ফ্লোরের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। আবেগের বশবর্তী হয়ে 15 বছর আগে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কাউকে বলেননি মনের কথা, নিজের মনের কথা মনের ভেতরেই রেখে দিয়েছিলেন। 13 বছর আগে ওনার কানে খবর আসে আলভি পাশের বাসায় ছোট মেয়ে মারিয়ার সাথে প্রেম করে। খবরটা শোনার পর মনের মধ্যে ভয় ঢুকে যায়। তিনি আগেই ভেবে রেখেছেন মায়াকে ছেলের বউ করবেন। নিজের মেয়েকে হারিয়ে মায়াকে মেয়ের মতো করে লালন পালন করেছেন। মনে মনে মায়াকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন। আলভি অন্য মেয়ের সাথে প্রেম করে আর 2-1 বছর পর বিয়েও করে ফেলতে পারে। তিনি আর দেরি করেন না, আলতাফ মাহমুদকে বলেন নিজের মনের কথা এবং জেদ ধরে বলেন আজকেই মায়া আর আলভির বিয়ে দিয়ে দিতে। বাড়ির সবাই মোটামুটি রাজি হলেও মাহির আর মেহবুবা মেহের রাজি হন না। বুঝিয়ে সুঝিয়ে দুজনকেও রাজি করানো হয়। পারিবারিকভাবে হুজুর ডেকে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। আলভির ফুফু আঞ্জারা আর ওনার স্বামী সন্তানদের কল করে বাড়িতে ডাকা হয়। আলভি বাড়িতে ফেরার সাথে সাথেই জোর করে বিয়ে পড়িয়ে দেওয়া হয় দুজনের। সারাদিন বাড়ির বাইরে ঘুরে ফিরে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে আলভি। ড্রয়িং রুমে বসে সানজিদা মান্তাসাকে খাবার খাওয়াচ্ছে। পাশেই ফোনের স্ক্রিনে ডুবে আছে মাহিদ, মনোযোগ দিয়ে টাইপিং করছে। আর কাউকে দেখতে পেল না ড্রয়িং রুমে। কিচেনের দিকে উকি দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়।
ঘেমে নিয়ে শরীর চিটচিটে হয়ে গেছে। শাওয়ার নিতে হবে, বাইরে এত গরম সহ্য করা যায় না। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে শরীর শীতল করে 3/4 প্যান্ট পরে এক হাতে ভেজা ড্রেস, অন্য হাতে টাওয়েল নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে আসে। সোজা চলে যায় ব্যালকনিতে, ভেজা ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে। গায়ের টি শার্ট জড়িয়ে চুল ব্রাশ করে নেয়। মিষ্টি ঘ্রাণের পারফিউমটা হাতে তুলে নিতেই রুমে প্রবেশ ঘটে ঐশী রহমানের। ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে আবার আয়নায় নিজের দিকে তাকায়। ঐশী রহমান আলভির পাশে এসে দাঁড়ান। 10 মিনিট আগেও এসেছিলেন। আলভি ওয়াশরুমে ছিল তাই চলে গিয়েছিলেন। হাতের পারফিউমটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। তারপর আলভি বলে, কিছু বলবে আম্মু? মলিন মুখে বলেন, তুমি কতদিন আছো বাংলাদেশে? আলভি বলে, 1 মাস। ঐশী রহমান বলেন, এতগুলো বছর পর এসে মাত্র 1 মাস? মায়ের মলিন মুখটা 2 হাতে আগলে ধরে চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু আঙুলের সাহায্যে মুছে দেয়। আলভি বলে, ব্যবসা ফেলে রেখে তো এখানে বেশি দিন থাকতে পারবো না, আবার আসবো। ঐশী রহমান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কেন যেন ছেলের মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ছেলেকে দেখার তৃষ্ণা মিটছে না তার, একটু একটু দেখে মন ভরছে না। ঐশী রহমানের চোখ বেয়ে গোল গোল করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। বাঁধ ভাঙা পানি গড়িয়ে পড়ছে। ছেলের 2 গালে হাত রাখেন, সারা মুখে হাত বোলান। আলবি যখন ছোট ছিল তখন যেভাবে ডাকতেন এখনো সেভাবেই ডেকে ওঠেন, আব্বা, আমার আব্বা। তুমি এতগুলো বছর পর কেন আমার থেকে দূরে ছিলে? তুমি আমার আব্বাকে কেন আমার কাছ থেকে এতগুলো বছরের জন্য কেড়ে নিয়েছিলে? আমার বুকটা যে হাহাকার করতো আমার আব্বাকে কোলে নেওয়ার জন্য। আব্বা গো, তুমি এত বড় শাস্তি কেন দিলে আমাকে? আমি ভুল করেছিলাম, তোমার সাথে অন্যায় করেছি, তাই বলে তুমি আমাকে এত বছর শাস্তি দেবে? আব্বা, তুমি এত পাষাণ কেন? আমার কথা কি তোমার একটু মনে পড়ে নাই আব্বা? 11টা বছর তুমি আমার সাথে কথা বলোনি। তারপর আলভি বলে, আম্মু শান্ত হও, কাঁদছো কেন এভাবে? অসুস্থ হয়ে যাবে তো, শান্ত হও তুমি। আমি এসেছি তো, এখন থেকে ঘন ঘন আসবো, শান্ত হও এখন। ঐশী রহমান শান্ত হতে পারেন না। ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। ছেলেকে দেখার পর থেকে একটা বার জড়িয়ে ধরার জন্য অস্থির হয়েছিলেন। ছেলের শর্তগুলো শোনার পর রাগে অভিমানে ছেলের সাথে কথা বলেননি গতকাল। তখন সেভাবে কথা না বললেও ছেলে ঘুমাতে চলে যাওয়ার পর থেকে নিজের কান্না আটকে রাখতে পারছিলেন। সারা রাত কেঁদেছেন, আজ সারাদিন একটু পর পর কেঁদেছেন। ছেলে বাড়িতে ফিরেছে কিনা একটু পর পর দেখেছেন। কয়েকবার বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার ছেলে বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর যখন শুনলো বাড়িতে ফিরেছে তখন ওই এই রুমে এসেছিলেন। কিছু সময় বসেও ছিলেন। ওয়াশরুম থেকে বের হচ্ছিল না বলে নিজের রুমে গিয়ে স্বামীকে আবার কতক্ষণ বুঝালেন। আলভিকে যেন একটা বার তিনি বলেন মায়ের সাথে সংসার করার কথা, কিন্তু আলতাফ মাহমুদ সাফ সাফ না করেন। এই বিষয়ে তিনি একটা কথাও বলবেন না আলভির সাথে। কাঁদতে কাঁদতে শ্বাস নিতে পারেন না ঐশী রহমান, দাঁড়িয়ে থাকতে পারছেন না। আলভি মাকে ধরে নিয়ে খাটে বসায়। বেড সাইড টেবিলের উপর রাখা পানির বোতল থেকে মাকে পানি খাওয়ায়। পানির বোতল রেখে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, শান্ত হও আম্মু, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো তোমার, সরি, 1000 বার লাখো কোটি বার সরি, আর কোনো কষ্ট দেবো না তোমাদের কাউকে। ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য বসে আছে সবাই, শুধু নেই মায়া। ও এখন রুম থেকে বের হয়নি। মাহিদ গিয়ে ডেকে এসেছে 2 বার। মায়া রুম থেকে বের হয়। ও কেন লুকিয়ে থাকবে? চোরের মতো, খুনি আসামির মতো ও কেন লুকিয়ে বসে থাকবে? ও তো চুরি করেনি, আর না তো খুন করেছে, তাহলে কেন আলভির জন্য রুমবন্দি হয়ে থাকবে? অনেক থেকেছে বাড়িবন্দি রুমবন্দি হয়ে, আর না, সিনা টান টান করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কাউকে ভয় পায় না, আর কাউকে পরোয়া করে না। ওই আলভিকে তো মোটেও ভয় পায় না, শুধু সামনে থেকে দেখলে শরীর কাঁপে, বুক কাঁপে, নাম শুনলে বুকের ভেতর ডিরিম করে ওঠে, তাছাড়া আর কিছুই হয় না। নিচে নেমে স্বাভাবিকভাবে ডাইনিং রুমে এগিয়ে যায়, বসে আলভির সামনাসামনি হয়ে। আলভি চোখ তুলে একবার তাকায় মায়ের মুখের দিকে, তারপর আবার খাওয়ায় মনোযোগ দেয়। অন্য দিনের তুলনায় আজকে ডাইনিং রুম একদম নিশ্চুপ। মাথার উপরে ফ্যানটা শুধু ভো ভো করে ঘুরছে। 9টার মধ্যে সকলের খাওয়া শেষ হয়। আলতাফ মাহমুদ আলভির হাত শক্ত করে চেপে ধরেন। এই ছেলেকে এখন কিছুতেই পালাতে দেবেন না, একটা না একটা বিহিত করতেই হবে এখন। হয় তালাক দে, নয়তো সংসার কর। আলভি বলে, এভাবে বাচ্চাদের মতো হাত চেপে ধরেছো কেন আব্বু? আমি তো বাচ্চা ছেলে না, আর না তো কোনো মেলায় রয়েছে যে হারিয়ে যাব। হাত ছাড়ো। সবাই তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। আলতাফ মাহমুদ বলেন, কোনো চালাকি নয়। আলভি বলে, কি চালাকি করলাম? আলতাফ মাহমুদ বলেন, সবাই সোফায় বসো। আলভিকে টেনে নিয়ে সোফায় বসেন নিজেও। আলতাফ মাহমুদ বলেন, তুমি কি চাইছো? আলভি বলে, আপাতত ঘুমোতে চাইছি। চরম বিরক্ত হয় আলতাফ মাহমুদ। তারপর আলতাফ মাহমুদ বলেন, মায়াকে তালাক দাও এখন। আলভি বলে, আমি তালাক দেওয়ার পর কি করবে? আলতাফ মাহমুদ বলেন, মায়াকে ভালো ছেলের সাথে বিয়ে দেবো। আলভি বলে, ছেলে দেখেছো? আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ। আলভি বলে, ছেলে কি মায়াকে দেখেছে? আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ। আলভি বলে, ছেলের বাড়ি কোথায়, থাকে কোথায়, কি করে, নাম কি, দেখতে কেমন? এতগুলো প্রশ্ন শুনে বাড়ির সবাই তাকিয়ে আছে আলভির দিকে। আলতাফ মাহমুদ বলেন, তা দিয়ে তোমার কি কাজ? তোমার কাজ তুমি করো, দ্রুত বলে ফেলো বাক্য 3টা। আলভি বলে, ছেলের পিক দাও আমাকে। আলতাফ মাহমুদ বলেন, কেন? আলভি বলে, আমি দেখবো তাই। আলতাফ মাহমুদ ছেলেকে নিজের ফোনে থাকা একটা ছেলের পিক বের করে দেখান। আলভি মনোযোগ দিয়ে দেখে ছেলেটাকে। তারপর আলভি বলে, পছন্দ হয়নি। আলতাফ মাহমুদ বলেন, কি? আলভি বলে, ছেলেটাকে দেখতে যেন কেমন। আলভি বলে, তোমার চেয়ে বেশি সুদর্শন, আর তোমার তো পছন্দ হওয়ার দরকার নেই, যার সাথে বিয়ে দেবো সে পছন্দ করলেই হবে। আলভি মনে মনে বলে, আমার বউকে বিয়ে করবে আর আমার পছন্দ হতে হবে না? আর এই ছেলে কোন অ্যাঙ্গেল থেকে আমার চেয়ে বেশি হ্যান্ডসাম? 2 দিন পরে তো টাক হয়ে যাবে। ফোনটা বাবার হাতে ধরিয়ে দেয়। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমি মায়াকে তালাক দেবো না, ও আমার বউ, আর ও আমার বউ হয়ে থাকবে সারা জীবন। কথা শেষ করে শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রাত প্রায় 11টা বেজে গেছে। আলভির ঘুম আসছে না আজ এখনো। শোয়া থেকে উঠে বসে হাতের ফোনটা পাশে রেখে বেড থেকে নেমে দাঁড়ায়। এগিয়ে গিয়ে আলমারির সামনে দাঁড়ায়।
আলমারি খুলে ভেতর থেকে সিগারেটের প্যাকেটটা বের করে দুটো সিগারেট আর লাইটারটা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যায়। কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যায়, ঘুরে দাঁড়িয়ে রুমের ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। লাইটার আর সিগারেট দুটো প্যান্টের পকেটে ভরে নেয়। যদি কেউ সামনে চলে আসে বলা তো যায় না। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে ভাবে ও ড্রয়িং রুম থেকে চলে আসার পর কী কথা হয়েছে সকলের মধ্যে, সকলের রিয়াকশন কেমন ছিল, বিশেষ করে মায়ার। সবাই নিশ্চয়ই অনেক বেশি অবাক হয়েছে, সাথে শকড। সকালে এই বিষয়টা নিয়ে সবাই ওকে হাজারটা প্রশ্ন করবে। হঠাৎ মত পরিবর্তন করার কারণ জানতে চাইবে। তখন এতগুলো প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, তাই দ্রুত নিজের রুমে এসে ডোর লক করে দিয়েছিল। ভেবেছিল কেউ এসে হয়তো ওকে ডাকবে, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ ওকে ডাকেনি আর না ওর রুমের ডোর নক করেছে। সবাই কি স্বাভাবিকভাবে নিয়েছে নাকি অন্য কোনো কারণে চুপ করে রয়েছে? ছাদের কাছাকাছি আসতেই পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে ছাদে উঠে আসে। তখন ওর কানে ভেসে আসে কোনো এক মেয়ের গলায় বিষাদ মিশ্রিত গান। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন গানটি গাইতেছিল খুব করুণ সুরে। আলভি মনোযোগ দিয়ে শুনে গানটা, কণ্ঠস্বর পরিচিত। এটা মায়ার গলার স্বর। মায়া এত রাতে ছাদে কি করছে, আবার এভাবে গলা ছেড়ে গান গাইছে? অন্ধকার রাতে ছাদে টিমটিমে আলোর একটি লাইট জ্বলছে, সেদিক থেকে গলার স্বর ভেসে আসলো। সেদিকেই তাকিয়ে আছে আলভি। ছাদের কার্নিশে রেলিং ধরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে মায়া। আলভি মায়ের দিকে এগিয়ে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খেতে শুরু করে। কলেজে ভর্তি হওয়ার পর বন্ধুদের পাল্লায় সিগারেট খেতে শুরু করেছিল। সেই অভ্যাস এখনো রয়ে গেছে, কিছুতেই খাওয়া বন্ধ করতে পারে না। তবে আগের চেয়ে অনেক কমিয়ে ফেলেছে খাওয়া। অন্ধকার আকাশপানে হাত বাড়ায় মায়া, যেন যুজন যুজন দূর থেকে ছুতে চায় ওই তারাগুলোকে। ছুতে পারে না তারাগুলো, হাত গুটিয়ে নেয়। আকাশপানে তাকিয়ে ধীর মলিন স্বরে বিড়বিড় করে বলে, আল্লাহ আমার সাথে এমন কেন করছো তুমি? আমি কি বিশাল কোনো পাপ করে ফেলেছি? তুমি এত কষ্ট কেন দাও আমাকে? একটু থেমে লম্বা শ্বাস টেনে নেয়। তারপর আবার বলে, তুমি কেন ফিরে এলে? দূরে ছিলে সেটাই তো ভালো ছিল। স্বপ্নে তোমার সাথে সংসার করতাম, কল্পনায় তোমায় দেখতাম, ভাবতাম, সেটাই আমার জন্য ভালো ছিল। আমাকে এক আকাশ সম পরিমাণ যন্ত্রণা দেওয়ার জন্য কেন ফিরে এলে? আর কত পুরাবে আমাকে? দূরেই থাকতে, কোনোদিন সামনে না আসতে। তোমার অপেক্ষাতেই না হয় এক জীবন পার করে দিতাম। তুমি ফিরে এলে, কিন্তু আমার সাথে সংসার করার জন্য না, তালাক দেওয়ার জন্য। কি মনে করে আবার বলছো তালাক দেবে না? আমাকে কষ্ট দেওয়া কি শেষ হয়নি? আরো যন্ত্রণা দেওয়া বাকি রয়ে গেছে? রাগ কমেনি তোমার? তিলে তিলে কষ্ট যন্ত্রণা দেওয়ার চেয়ে একেবারে মেরে ফেললেই তো পারো। আর কত সহ্য করবো আমি? সব দোষ কি শুধু আমার? কারো কোনো দোষ নেই? তোমার কি দোষ ছিল না? সবসময় আমরা মেয়েরাই কেন সাফার করব? এই সমাজ সবসময় কেন মেয়েদের দোষ দেখে? তুমি জানো কি, আমার সহপাঠীরা বাদেও কলেজের শিক্ষক পর্যন্ত আমাকে নিয়ে মজা নিত, আমাকে কথা শোনাতো। 9 বছর বয়স থেকে আমি কি কি সহ্য করেছি তা তোমার আর এই পরিবারের ধারণার বাইরে। আমি আর সহ্য করতে পারছি না, সব সহ্য করতে পারবো না আর। হাঁপিয়ে গেছে এখন। তোমার উদ্দেশ্য কি? তুমি কি চাও জানি না। তুমি তখন ড্রয়িং রুমে যা বললে তা কেন বলেছো তাও বুঝতে পারছি না। ক্লিয়ার করে বলো না কিছু। আমি এখন মুক্তি চাই এসব থেকে, বিশেষ করে তোমার কাছ থেকে মুক্তি চাই। আমি চাই না তোমার বউ হয়ে থাকতে। আমাকে মুক্তি দাও তুমি। কথাগুলো বলতে বলতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। সবকিছু এখন অসহ্য লাগে। শুয়ে থেকেও ঘুম আসছিল না, রুমে থাকতে দম বন্ধ হয়ে আসছিল, তাই ছাদে উঠে এসেছে। রাতে এই বাড়ির কেউ ছাদে আসে না। মায়া মাঝে মধ্যেই রাতে ছাদে এসে বসে থাকে, দূর আকাশপানে তাকিয়ে অর্ধেক রাত পার করে দেয়। গলা ছেড়ে গান গায়, ফোনে গান শুনে, একা একা কথা বলে। এইসব ওর নিত্যদিনের সঙ্গী। বিড়বিড় করে আবার বলে, মুক্তি চাই আমি। বিয়ে, সংসার, সব শখ মিটে গেছে। একটা রাত ভালোভাবে ঘুমোতে চাই, একটা দিন চোখের পানি না ফেলে বাঁচতে চাই। আমাকে কষ্ট যন্ত্রণা দেওয়ার কথা ভেবে সময় নষ্ট না করে পছন্দ মতো মেয়ে খুঁজে নিয়ে বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নিলেই তো পারো। তারপর আলভি বলে ওঠে, এত রাতে ছাদে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছো? হঠাৎ পুরুষালী গম্ভীর গলার স্বর শুনে চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে পেছন ফিরে তাকায়। ওর সামনে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের একজন পুরুষ মানুষ। মায়া কাপা কাপা গলায় বলে, কে? আলভি বলে, আমি। মায়া বুঝতে পারে এটা আলভি। আলভি এত রাতে ছাদে কেন এসেছে? মায়া দ্রুত আলভির সামনে থেকে সরে যায়, দ্রুত পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। পেছন পেছন আলভি এগিয়ে যেতে যেতে বলে, মায়া দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার কথা শোনো, দাঁড়াও। মায়া দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। আলভি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মায়ার পালিয়ে যা। ওর কথাগুলো তো শুনে যাবে নাকি? সিগারেট খাওয়া শেষ হচ্ছিল না, তাই দূরে দাঁড়িয়েছিল এতক্ষণ। কথা বলার জন্য এগিয়ে আসতেই পালিয়ে গেল। মায়া সোজা রুমে এসে ডোর লক করে দেয় ভেতর থেকে। ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। একে তো হঠাৎ কথা বলায় ভয় পেয়ে গেছে, তার উপর ওটা আলভি। নিজের হাত পায়ের দিকে তাকায়, অস্বাভাবিকভাবে কাঁপছে হাত দুটো। পানি খাওয়া প্রয়োজন। দৌড়ে এসে দাঁড়ানোর শক্তিও পাচ্ছে না। হামাগুড়ি দিয়েই পানির কাছে এগিয়ে যায়। কাঁপতে থাকা হাতেই পানির গ্লাস শক্ত করে চেপে ধরে পানি খায় পুরোটা। গ্লাস বেডের উপর রেখে বেডের পাশে হেলান দিয়ে বসে। আলভি সামনে আসলেই এমন কেন হয়? আলভি হেঁটে এগিয়ে গিয়ে রেলিং এর উপর বসে দ্বিতীয় সিগারেটটা ধরায়। মায়ের গলার স্বর শুনেই বুঝতে পেরেছিল হঠাৎ কথা বলায় মায়া ভয় পেয়ে গেছে। এভাবে হঠাৎ কথা বলা উচিত হয়নি, কিন্তু বিড়বিড় করে কি বলছিল? সিগারেটের বিষাক্ত ধোঁয়া খোলা আকাশের দিকে উড়িয়ে দেয়। মায়ের সাথে কথা বলতে হবে। ডাইনিং টেবিলে আর সোফায় মায়ের চোখ মুখের দিকে খেয়াল করেছিল। মায়ের চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। মায়া ওর উপর রেগে আছে হয়তো, আর রেগে থাকাটাই স্বাভাবিক। সিগারেট শেষ করে রেলিং এর উপর থেকে নেমে দাঁড়ায়। 2 হাত পকেটে ভরে সিঁড়ির দিকে এগিয়ে যায় আস্তে আস্তে শীষ বাজাতে বাজাতে। করিডোরে আসতেই ওর সামনে পড়ে আলতাফ মাহমুদ। ওনাকে দেখেই আলভির পা দুটো থেমে যায়। আলতাফ মাহমুদের পা দুটোও থেমে গেছে। অবাক হয়ে বলেন, তুমি ঘুমাওনি এখনো? ওদিকে কোথায় গিয়েছিলে?
আলভি কথা বলে না, সিগারেট খেয়েছে একটু আগেই, এখন কথা বললে আলতাফ মাহমুদ বুঝতে পেরে যাবেন। তারপর বলে, ছাদে গিয়েছিলে নাকি? আলভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আলতাফ মাহমুদ আবার বলেন, আজকে ঘুম পাইনি? তখন তো কাউকে কিছু না বলতে দিয়ে রুমে এসে ডোর লক করে দিলে, এখন না ঘুমিয়ে ছাদে কি করতে গিয়েছিলে? আলভি এবারেও চুপচাপ রইল। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে যায় আলতাফ মাহমুদের। এই ছেলেটা এমন কেন হয়েছে? কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, কেউ কিছু জিজ্ঞেস করবে বলে আগে থেকেই কেটে পড়ে সেখান থেকে। এই ছেলে নিজেকে কি মনে করে, আমেরিকার প্রেসিডেন্ট? চলন বলন দেখলে তাই মনে হয়। তারপর আলতাফ মাহমুদ আবার বলেন, কথা বলছো না কেন? মুখে কুলুপ এঁটেছ? কথা আছে তোমার সাথে, নিচে চলো। আলভি ওর বাবাকে ক্রস করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তারপর বলে, তোমাদের সকলের যত কথা আছে, যত প্রশ্ন আসে সেসব আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত শুনবো আর উত্তর দেবো। এখন অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আলতাফ মাহমুদ বলেন, আমি এখনই কথা বলতে চাই। আলভি বলে, সকালে? বলেই নিজের রুমে ঢুকে যায়। ডোর লক করে ফুস করে শ্বাস ছাড়ে। ভাগ্য ভালো গন্ধ পায়নি। ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে কুলি করে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন ভোরে অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে আলভি ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জগিং করার জন্য। জগিং করে 6টার সময় বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ওর বাবা আর শ্বশুর সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছে। আলভিকে দেখেই আলতাফ মাহমুদ সোফায় বসতে বলেন। তারপর বলে, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসি, ঘামে শরীর ভিজে গেছে। আলতাফ মাহমুদ বলেন, না আগে কথা বলবে তারপর ফ্রেশ হতে যাবে। আলভি বলে, জাস্ট 10 মিনিট লাগবে ফ্রেশ হতে, যাবো আর আসবো, তোমরা দুজন নিজেদের কথা শেষ করো ততক্ষণে। বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় আলভি। ফ্রেশ হয়ে 15 মিনিট পর রুম থেকে বেরিয়ে আসে আলভি। ড্রয়িং রুমে এসে দেখে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে, শুধু মায়া আর মান্তাসা নেই। আলভি সিঙ্গেল সোফায় বসে। আলতাফ মাহমুদ বলেন, কি চাইছো তুমি? আলভি বলে, কি? আলতাফ মাহমুদ আবার বলেন, গতকাল রাতে কি বললে, ক্লিয়ার করে বলো। আলভি বলে, বলেছি আমি মায়াকে তালাক দেব না। আলতাফ মাহমুদ বলেন, দেবে না সেটা তো বুঝতে পেরেছি, কেন দেবে না সেটা খোলাসা করো। সম্পর্কটা তো এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না, হয় সংসার করো নয়তো মুক্তি দিয়ে দাও। আলভি বলে, আমি মায়ের সাথেই সংসার করব। রাতে আলভির কথা শুনে সবাই যতটা না অবাক হয়েছিল, এখন যেন তার চেয়ে কয়েক গুণ বেশি অবাক হয়েছে। রাতে আলতাফ মাহমুদ বলেছিলেন, আলভি তালাক দিলেই মায়াকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন। ছেলে আগেই দেখে রেখেছে, মানে সবকিছু আগেই পরিকল্পনা করে রেখেছিলেন। এখন শুধু দুজনের তালাক হওয়া বাকি। আলভি মায়াকে এখন তালাক দেবে না, সংসারও করবে না, অন্য কোথাও বিয়েও হতে দেবে না, সারা জীবন এভাবেই ঝুলিয়ে রাখবে। সবাই ভেবেছিল আলভি সবকিছু জেনে নিজের রাগ আর জেদের কারণে এমন কথা বলেছে, কিন্তু এখন তো দেখছে অন্য কিছুই। নাহার বেগম বলেন, কি বললি তুই, আবার বল। আলভি বলেছি আমি মায়াকে তালাক দেব না, ওর সাথেই সংসার করব, বাকি জীবন কাটাবো। নাহার বেগমের কুচকে যাওয়া গাল দুটো ফুলে ওঠে, অষ্টদয় প্রসারিত হয়, চোখ মুখে হাসি ফুটে উঠেছে। ঐশী রহমানের চোখ মুখেও খুশির ঝিলিক দেখা যায়। মেহবুবা মেহেরের চোখ মুখেও একই রকম হাসি। তার মেয়ের এলোমেলো জীবনটা এবার বোধহয় গুছিয়ে উঠবে। মাহির বলে, তুই তো মায়াকে তালাক দেওয়ার জন্য দেশে এসেছিস, তাহলে এখন তালাক না দিয়ে সংসার করতে চাইছিস কেন? কিছু প্ল্যান করিসনি তো? মাহিরের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। আলভি বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এসব কি বলছো ভাইয়া? কিসের প্ল্যান করব? মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ? আলতাফ মাহমুদ বলেন, তোমার মন পরিবর্তন হলো কেন হঠাৎ? আগে তো খুব হম্বিতম্বি করেছিলে, এখন তাহলে এমন সিদ্ধান্ত কেন? তোমার কথাবার্তা আমার কাছে স্বাভাবিক লাগছে না, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। তুমি কি চাইছো? তোমার মনে কি চলছে ক্লিয়ার করে বলো। আলভি বলে, আমার মনে একটা ভাবনাই চলছে, বিয়ে করেছি এখন সংসার করব, তারপর তোমাদের 10-12টা নাতি নাতনি উপহার দেবো, ব্যাস, তাছাড়া আর কিছুই না। সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকিয়ে আছে সবাই। আলভি বলছে কি এসব? এই ছেলে শরীরে জিন বা ভূত ভর করেনি তো? জিন ভূতই বোধহয় এসব কথা বলছে, না হলে এসব কথা বলার লোক তো আলভি নয়। হঠাৎ করে এই ছেলের কি হলো? তো আজকের পার্টটি এই পর্যন্তই, আশা করছি সকলের কাছে ভালো লেগেছে।